মসজিদ তো জ্বালিয়ে দেয়নি, মসজিদ তো কেউ জ্বালাচ্ছে না। এই আওয়াজটা করবে কে, এই প্রতিবাদটা করবে কে? মুসলমান সমাজ থেকে করবে। যারা মারা গেছে তাদের মধ্যে প্রচুর মুসলমান লোক মারা গেছে, কিন্তু হিন্দু সমাজের লোকদেরকে ধরে ধরে স্পেশালি অত্যাচার করা হচ্ছে কেন? আমার প্রশ্নটা এই জায়গাটায়। কেন মন্দির, কেন বিগ্রহ, কেন হিন্দু রমণী, কেন হিন্দুদের ঘর বাড়ি, কেন মন্দির জ্বালিয়ে দেওয়া? নাহলে তারা দুদেল গাই হয়েই থাকবে। আর ইউনূস সাহেবকে বলি, আপনারা তো আপনার যে কমিটি, এটা তো কেউ ঠিক করে দিয়েছে। সেটা কি আমেরিকা, বাইডেন সাহেব? আমার এটা প্রশ্ন আর কি। সৌরবাবু, আপনি কিন্তু কিচ্ছু নন। আপনার যারা অনুগামী তাদের ভোটটা শুধু কিচ্ছু, সেই জন্য আপনাকে করে দিয়েছে বিচ্ছু। আপনি এত টাকা কোত্থেকে পেলেন আমি বুঝলাম না। আপনি শিল্পপতি কীভাবে হলেন বুঝলাম না। আর শিল্পপতি যে হয়েই গেছেন, তবে শিল্পটা কবে হবে? তেলে ভাজা শিল্প, মুড়ি শিল্প, কাশফুল শিল্প, পেনা আছে না, কচুরি পেনা শিল্প, ঠপ শিল্প, চপ শিল্প, সৌরভের শিল্প, অল্প অল্প। ভারতবর্ষকে ছোট করলে কি বাংলাদেশ ভালো থাকবে? ভারতবর্ষের জাতীয়তাবোধকে অসম্মান করলে কি বাংলাদেশ ভালো থাকবে? বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার দায় কি বাংলাদেশের নেই? বাংলাদেশ তো সেকুলার দেশ। আমরা যারা মতুয়া মতাদর্শকে লালন করছি, একটি বড় অংশ মুসলিম ভাইয়েরাও রয়েছেন, যে সবাই মিলে আমরা ভালোবাসার সাথে, সম্প্রীতির সাথে সুন্দরভাবে বসবাস করতে চাই। আমরা চাই না আমাদের পার্শ্ববর্তী দেশেও এই সকল বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হোক, বিশৃঙ্খলতা তৈরি হোক। আমরা চাই না যে আমরা এই দেশের মধ্যে থেকেও উদ্বেগ বিশৃঙ্খলতার মধ্যে থাকি। দেখুন, বাংলাদেশ তো একই আছে, তার মধ্যেও কিছু মানুষ থাকে উগ্রবাদী, সে হিন্দুদের মধ্যেও আছে, সে বাংলাদেশের মধ্যেও মুসলমানদের মধ্যেও আছে। তো আমরা সবকিছু মিলিয়ে আমরা উগ্রবাদের ঊর্ধ্বে থাকতে চাই, আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করতে চাই। এই নীরবতার আতুর ঘরেই তো আজকে বাংলাদেশের লোকেরা অসম্মান করার সুযোগ পাচ্ছে। যারা ভারতীয় পণ্যকে বয়কট করছে বাংলাদেশে, আর সেই বাংলাদেশ থেকে ঠিক ওই সময় ইলিশ মাছ এলে যারা মন ভরে ললনা তাদের রসনা পরিতৃপ্ত করছে, তাদের দেশপ্রেমী আমার প্রশ্ন আছে। এরা কি প্রকৃত দেশপ্রেমী? বুকে হাত রেখে বলুন, ডায়লগ দেওয়া বন্ধ করুন। যেখানে সাবালকরা চুপ করে আছে, সিপিএম চুপ প্রায়, কংগ্রেস চুপ প্রায়, বুদ্ধিজীবী সমাজ চুপ, ছাত্রীদেরকে, বাচ্চা বাচ্চা ছাত্রীদেরকে রাস্তায় নেবে টিআরপি পেয়ে সেরা বাঙালি হওয়ার চেষ্টা, মিডিয়াকে ক্যাচ করার চেষ্টা। আমি দেখছি আমাকে 2 বছর আগে ঠিক এই সময় বাংলাদেশের মতুয়া মহাসংঘ, সেই মহাসংঘের যিনি মহাসচিব, জেনারেল সেক্রেটারি শ্রী সাগর সাধু ঠাকুর, উনি এবং ওনার প্রেসিডেন্ট সুব্রত ঠাকুর এরা ইনভাইট করেছিলেন, আমি গিয়েছিলাম। তো ভালোবাসার তো কোনো ধর্ম হয় না, মানবতার কোনো আলাদা কিছু হয় না, মানবতাই হয়। সেখানে সমস্ত ধর্মের যত ধর্মের আমাদের প্রাচীর আছে ভেঙে চুরমার হয়ে যায়। তো আমি সেটা দেখেছি, কত মানুষ ভালোবেসেছে আমাকে। ওখানে হাজার হাজার মানুষের সভা হয়েছিল, মানুষের ভালোবাসা, আন্তরিকতা দেখেছি। মানুষ মিলনের সাথে থাকতে চায়, হিন্দু মুসলিম সকলে এক হয়ে থাকতে চায়। তারা এক সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছে, এক সমৃদ্ধ মানবতা চেয়েছে। আমি তো অন্য ধর্মাবলম্বী, কিন্তু সেখানে কোনো কিছু বাধা হয়ে ওঠেনি। আজকে এই বাধাটা হয়ে উঠছে, এটা আমার জন্য খুব উদ্বেগের। আমি খুব দুঃখ পাচ্ছি তাদের মুখগুলো দেখে। আমি বিভিন্ন সভাতে শুধু যাইনি, বিভিন্ন মানুষের বাড়িতে আমন্ত্রিত হয়েছিলাম, যারা মতুয়ার অনুগামী, যারা মতুয়া ভাবনায় যারা ভাবিত, সেই যে প্রেম, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের যে প্রেম, তাতে যারা ভাবিত, তাদের ভালোবাসার স্পন্দন ছোঁয়া আমি পেয়েছিলাম। আমি তাদের ভুলতে পারিনি। আমি চেষ্টা করছি তাদের মধ্যে আমি চেষ্টা করছি। যারা আমাকে চিফ গেস্ট করে ভারত থেকে 2 বছর আগে নিয়ে গিয়েছিলেন, যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই বাংলাদেশের মতুয়া মহাসংঘের মহাসচিব, জেনারেল সেক্রেটারি শ্রী সাগর সাধু ঠাকুর মহাশয়কে আমি চেষ্টা করছি। হ্যাঁ, ওনাকে পেয়েছি, ধন্যবাদ সাগর সাধু ঠাকুরবাবুর, ধন্যবাদ ওনাকে। আপনাকে সাংবাদিক কিছু জিজ্ঞাসা করবে, একটু কাহিনী যদি বলেন। বলছি স্যার, ঠিক কি অবস্থা এখানে এই মুহূর্তে, ঠিক কি অবস্থা আপনাদের ওখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, কি বলবেন এই বিষয়টি নিয়ে? আসলে আমরা মতুয়া ধর্ম দর্শনটা সৃষ্টিই তো হলো সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে, বর্ণবাদের ঊর্ধ্বে, সকল মানুষকে সমান করে দেখার জন্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এই মতাদর্শটা প্রচার করেছেন। তো তারই ধারা ধরে আমরা আমাদের অত্যন্ত প্রিয় ভাই, আমাদের অত্যন্ত আপনজন
পদ্মশ্রী জনাব কাজী মাসুম আক্তারজি, ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের খুলনার পাইকগাছাতে একটি প্রোগ্রামে, ধর্মীয় অনুষ্ঠানে। সেখানকার উপস্থিত ভক্তবৃন্দ, সেই সমস্ত এলাকার মুসলিম ভাইয়েরা ওনার উপস্থিতিতে, ওনার বক্তৃতায় অসাম্প্রদায়িকতার যে চেতনা তিনি তুলে ধরেছিলেন, মানুষের যে বন্ধনকে তিনি স্পষ্ট করেছিলেন, তাতে অত্যন্ত আপ্লুত হয়েছিল। দেখুন, বাংলাদেশ তো একই আছে, তার মধ্যেও কিছু মানুষ থাকে উগ্রবাদী, সে হিন্দুদের মধ্যেও আছে, সে বাংলাদেশের মধ্যেও মুসলমানদের মধ্যেও আছে। তো আমরা সবকিছু মিলিয়ে আমরা উগ্রবাদের ঊর্ধ্বে থাকতে চাই, আমরা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করতে চাই, আমরা সুন্দরভাবে বসবাস করতে চাই, ভালোবাসার সাথে, ভ্রাতৃত্বের সাথে একটি অটুট বন্ধন আমরা হিন্দু মুসলমানের মধ্যে বজায় রাখতে চাই। এখন চলমান সময়ে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে বলে সবাই মনে করছে, কিন্তু আসলে যেটা সত্যি যেটা বলতে হয় যে এত বড় একটা ম্যাসাকার, এত বড় একটা অসুবিধা, একটা বিরাট বিপ্লব সূচিত হয়েছে। সেই বিপ্লবের পরপর তো সারা দেশের মানুষ কম বেশি অশান্তি, মানসিক যন্ত্রণা ইত্যাদির মধ্যে আছে, উদ্বিগ্ন আছে, আমরাও উদ্বিগ্ন আছি। আর চলমান যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে চলছে, সকল সনাতন ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা যারা মতুয়া মতাদর্শকে লালন করছি, একটি বড় অংশ মুসলিম ভাইয়েরাও রয়েছেন, যে সবাই মিলে আমরা ভালোবাসার সাথে, সম্প্রীতির সাথে সুন্দরভাবে বসবাস করতে চাই। আমরা চাই না আমাদের পার্শ্ববর্তী দেশেও এই সকল বিষয় নিয়ে উদ্বেগ তৈরি হোক, বিশৃঙ্খলতা তৈরি হোক। আমরা চাই না যে আমরা এই দেশের মধ্যে থেকেও উদ্বেগ বিশৃঙ্খলতার মধ্যে থাকি। আমরা একটি অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে সুন্দর পরিস্থিতির মধ্যে বসবাস করতে চাই এবং হিন্দু মুসলমানের যে ভ্রাতৃত্ব, সেই ভ্রাতৃত্বকে আরো দিন দিন বাড়াতে চাই। তাই আমি কাজী মাসুম আক্তারজিকে বলবো, তিনিও আছেন, ওখানকারও মুসলমান ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, সবাইকে নিয়ে আপনারা এমন একটি জাগরণ তৈরি করুন, যে জাগরণে আমরা সবাই একাকার হয়ে আমাদের মধ্যে প্রেমটাকে জাগিয়ে তুলে, কাজী মাসুম আক্তারজি বক্তব্যে যে প্রেমের সন্ধান পাওয়া যায়, যে ভ্রাতৃত্বের সন্ধান পাওয়া যায়, সেই প্রেম আর ভ্রাতৃত্বকে জাগিয়ে তুলে আমরা সবাই সহ অবস্থান করতে পারি। একটা প্রশ্ন করবো, মানে হ্যাঁ, আমার একটা প্রশ্ন, এখনো তো চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু, ওনাকে তো এখনো জামিন দেওয়া হয়নি, এই বিষয়টা নিয়ে আপনারা কিভাবে দেখছেন? আজ প্রায় 5-6 দিন হয়ে গেল। তো একটি আইনি প্রক্রিয়া, এটা সেটা আইনি ভাবেই যাবে। জামিন দেওয়া হবে কি হবে না, সেখানে একটি মামলা হয়েছে, একটি রেগুলার মামলা, সেটা নিয়ে আইনজীবীরা লড়ছেন। সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। মানে অনেক কিছু কিন্তু অপপ্রচারও হচ্ছে, সেটাও কিন্তু আপনাদের একটু দেখতে হবে বা ভাবতে হবে। লক্ষ লক্ষ ফলোয়ার বাংলাদেশে, আমাদের যেমন এপার বাংলাতে মতুয়া মহাসংঘ একটা অ্যাক্টিভ বড় সংঘ এবং এটা বড় ভোট বলা যায়, ওখানেও মতুয়া মহাসংঘ ওখান থেকেই তো সৃষ্টি, ওদের ওখান থেকেই। তো আমি ওনার কথাতে উনি যেটা বললেন না সেভাবে, উনি নিজে খুব উদ্বিগ্ন, এবং এই উদ্বিগ্নতা আজকের নয়। যখন ওই হাসিনা চলে এসেছিলেন বা ওই যখন গণ্ডগোল চলছিল আওয়ামী লীগকে কেন্দ্র করে, তখনও উনি আমার কাছে উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। উনি বলছিলেন এভাবে থাকবো কী করে, বাঁচবো কী করে। সত্যিই তো দেখুন, এভাবে যদি ধর্মের নামে, রাজনীতির নামে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়, পাশের প্রতিবেশীকে মেরে ফেলা হয়, ভয় তো লাগবেই। আমি যে কথা আগে বলেছি, উনি উদার মনস্তত্ত্বে বিশ্বাস করেন, মতুয়ারা ভালোবাসা বিশ্বাস করেন। ওই যে অনুষ্ঠান দেখেছিলাম, যে যারা মতুয়া বিশ্বাস করে, যারা হিন্দু বলা যায়, এবং যারা মুসলমান, কোনো প্রভেদ হয়নি, কী ভালোবাসাবাসি তাদের মধ্যে, এটা আপন করে নেওয়া, কাছে টেনে নেওয়া। আমাকে যে কী বিভৎসভাবে ভালোবেসেছে কল্পনা করা যায় না। মানে আমার পায়ে ধুলো নেওয়া, প্রণাম করা লাইন, মহিলাদের লাইন, আমি কল্পনা করতে পারিনি। এত ভক্তি ভালোবাসা মানুষের থাকতে পারে। সেই ভালোবাসা ভক্তির মধ্যে এই হিংসা কিসের ইঙ্গিত, কোত্থেকে আসে? তো আমি পরিষ্কার করে বলি, এটা একটা ষড়যন্ত্র বলা যায়, রাজনৈতিক স্বার্থে একটা নোংরামি বলা যায়। সেই স্বার্থ দুরকম, এক হচ্ছে আভ্যন্তরীণ, দুই হচ্ছে আন্তর্জাতিক। এই যে ইউনূস সাহেব এখন ক্ষমতায়, মানে মুখ্য উপদেষ্টা হয়েছেন, তাকে মুখ্য উপদেষ্টা করলো কি?
এই আলোচনা হলো কোত্থেকে? হাসিনা যে বিতাড়িত হয়ে গেল, হঠাৎ করে কি হাসিনা চলে আসবে? এত উত্তাল হয়ে উঠলো রাজনীতি, এটা কি মনে করছেন সব সহজই হয়ে গেছে, 2 2 4 হয়ে গেছে? আমি নিশ্চিত করে বলছি এটা একটা প্ল্যান, এটা একটা অভিসন্ধি। যারা মারা গেছে তাদের মধ্যে প্রচুর মুসলমান লোক মারা গেছে, কিন্তু হিন্দু সমাজের লোকদেরকে ধরে ধরে স্পেশালি অত্যাচার করা হচ্ছে কেন? আমার প্রশ্নটা এই জায়গাটায়। কেন মন্দির, কেন বিগ্রহ, কেন হিন্দু রমণী, কেন হিন্দুদের ঘর বাড়ি, কেন মন্দির জ্বালিয়ে দেওয়া? মসজিদ তো জ্বালিয়ে দেয়নি, মসজিদ তো কেউ জ্বালাচ্ছে না। এই আওয়াজটা করবে কে? এই প্রতিবাদটা করবে কে? মুসলমান সমাজ থেকে করবে। বাংলাদেশের এই অপশক্তি স্তব্ধ হতে পারে কোথায় জানেন? একটা হচ্ছে সংখ্যাগুরু অংশের মুসলমান সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা যদি রুখে দাঁড়ায়। এই পাগলামি কিন্তু চলবে না তাহলে আর কি। তারা হয়তো ভয় পাচ্ছে, মৌলবাদী শক্তি একটা বড় দানবীয় শক্তি, তাদের কাছে হয়তো পেরে উঠবে না ভাবছে। এইটি হচ্ছে আপত্তির। আর ইউনূস সাহেবকে বলি, আপনার যে কমিটি, এটা তো কেউ ঠিক করে দিয়েছে। সেটা কি আমেরিকা, বাইডেন সাহেব? আমার এটা প্রশ্ন আর কি। আরব কান্ট্রিতে দেখেছি আমরা আমেরিকার পতাকা, সেটা জ্বালানো হচ্ছে, লাথি মারা হচ্ছে, আমেরিকার পতাকা বলছে। এক দেশ অন্য দেশের পতাকাকে সম্মান না জানাতে পারে, দুঃখের সেটা, কারণ ওরা প্রতিবেশী রাষ্ট্র। ওই বাংলাদেশকে ভারতবর্ষ স্বাধীন করেছিল একসময়, এটা অন্যায়, এটা আমাদের জন্য দুঃখের। কিন্তু এমন ঘটনা ঘটে। আমার একটা পরিষ্কার আরতি, এটা করে লাভটা কি হচ্ছে? ভারতবর্ষকে ছোট করলে কি বাংলাদেশ ভালো থাকবে? ভারতবর্ষের জাতীয়তাবোধকে অসম্মান করলে কি বাংলাদেশ ভালো থাকবে? বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষা করার দায় কি বাংলাদেশের নেই? বাংলাদেশ তো সেকুলার দেশ। আমি গত 3 দিন আগে এই সাধু মহারাজদের যে সভা হয়েছিল, আমি সেই বান্দা, একমাত্র মুসলমান বান্দা হেঁটেছিলাম ওদের সাথে। সমস্ত টিভিতে দেখেছেন, সোচ্চার হয়ে বলেছিলাম বাংলাদেশের সংখ্যাগুরু অংশের মুসলমানরা যে অত্যাচার সংখ্যালঘুদের উপরে করছে, 2 জনের সাথে করুক, 10 জনের সাথে করুক। কিছুটা হয়তো বাড়াবাড়ি কথা, যেটা উনিও বললেন, এই মতুয়া মহাসংঘের মহাসচিব। কিছু তো ঘটেছে, হচ্ছে তো। তার প্রতিবাদ করবে কারা? এপার বাংলার, এদেশের সংখ্যালঘু মুসলমানরা। কেননা ও দেশের তোমার স্বজাতীয়রা যখন অন্যায় করছে, তাকে প্রতিহত করা প্রথম দায়িত্ব তোমার। আমি এই কাজী মাসুম আক্তার প্রথম বলেছি, শুনে নিন, আমার কথায় অনুরণিত হয়েছে অনেক পরে আইএসএফ। গতকালকে এই আমাদের কলকাতা ডেপুটি হাই কমিশনের কাছে গিয়ে স্মারকলিপি জমা দিতে গেছে। তাহলে মাসুম আক্তার যে পথে এগোয়, বাংলার মুসলমানদের কাউকে সেই পথে যেতে হয়। আমার গর্ব লাগছে। আমি প্রথম বলেছিলাম, তোহা সিদ্দিকও প্রতিবাদ করছে, তোহা সিদ্দিকি। আবার ওই মাইনরিটি ফেডারেশন, সে আবার স্মারকলিপি জমা দিতে গেছে কোথায়? ওই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারকে, ওই কামরুজ্জামানরা। মাসুম আক্তাররা পথ দেখায়, মত দেখায়। এই পথে যদি রাজ্যের মুসলমানরা চলতে পারে, এই জাতি বাঁচবে। বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া মুসলিম জনগোষ্ঠী, কবে থেকে বলে আসছি। তাদের একটু চোখ ফুটুক, নাহলে তারা দুধেল গাই হয়েই থাকবে। আমি দেখলাম অন্তত বাংলাদেশ ইস্যুতে কোথাও ওদের একটু শুভ চেতনার উদ্বেগ ঘটছে, শুভ চেতনা উত্থান ঘটছে। ওটা কতটা অঙ্গভঙ্গি একটু হাইলাইটেড হওয়ার জন্য, আর কতটা বাস্তব, এটা লাখ টাকার প্রশ্ন। আমি দেখছিলাম আজকে একটা বড় এগিয়ে থাকে খবরে আছে, ওই হাওড়ার তারাসুন্দরী স্কুলের হেডমিস্ট্রেস, তিনি নাকি এই পরীক্ষা চলাকালীন সময় ডিসেম্বর মাসের আগামীকালকে 1 তারিখে তিনি নাকি পদযাত্রা করবেন ছাত্রীদের নিয়ে। এটা কি দরকার? তিনি এর আগে তিলোত্তমা নিয়ে পদযাত্রা করেছিলেন ছাত্রীদের নিয়ে স্কুল চলাকালীন সময়। কি বলেছিলেন? রাষ্ট্র বিকল হয়ে গেলে 18 নিচে ছাত্রীরা রাস্তায় নামবে। আমি অনেক ভণ্ডামি ভনিতা দেখি, মিডিয়াকে সামনে রেখে। আজকে তিনি এখনো পদযাত্রা করলেন না। একটা প্রথম শ্রেণী, সবচেয়ে এগিয়ে থাকা খবরের কাছে নিউজ হয়ে গেছে, বা নিউজ খবরকে বলেনি। এই পদযাত্রা করাটা পরীক্ষার সময়, পরীক্ষা চলাকালীন সময়, তাহলে পশ্চিমবঙ্গে সব ছাত্র রাস্তায় নেমে যাক। ওখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রীরা আছে আর সংখ্যাগুরু সম্প্রদায়ের ছাত্রী, তাদের মধ্যে তার ভুল ধারণা হয়ে যাবে, ভুল বোঝাবুঝি জায়গা তৈরি হবে। ওটা কন্ট্রোল করতে পারবে তো? আমি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরকে বলছি নজর রাখতে। যেখানে সাবালকরা চুপ করে আছে, সিপিএম চুপ প্রায়, কংগ্রেস চুপ প্রায়, বুদ্ধিজীবী সমাজ চুপ, ছাত্রীদেরকে, বাচ্চা ছাত্রীদেরকে রাস্তায় নেবে টিআরপি পেয়ে সেরা বাঙালি হওয়ার চেষ্টা, মিডিয়াকে ক্যাচ করার চেষ্টা। কই
ভারতের এই দেশের যে দেশ বিকল হয়ে গেছে, এখন কি বিকল নেই? তিলোত্তমা তো শাস্তি পাইনি, চুপ করে বসে আছে কেন? মিডিয়া নেই বলে? মিডিয়ার কাছে যাওয়ার চেষ্টা। একটা অংশের লোক শুধু মিডিয়াতে হাইলাইট হওয়ার জন্যই কাজটা করছে, তাদের আন্তরিকতা নেই। এটা বুঝতে হবে। কিছু লোকের ন্যূনতম আন্তরিকতা নেই, ন্যূনতম দেশপ্রেম নেই, শুধু মিডিয়ার কাছে একটু হাইলাইট হয়ে আমি সমাজকর্মী, আমি সমাজসেবী, আমি উদার প্রমাণ করার চেষ্টা। আর কাজী মাসুম আক্তাররা এই দেশকে সম্মান জানাতে গিয়ে মৃত্যু মুখে পড়ে, তার পাশে এরা দাঁড়ায় না। এরা কুলাঙ্গার সব। আমি বলছি এই লোকগুলো কুলাঙ্গার। তাদের জাতীয় পতাকা পার্শ্ববর্তী রাষ্ট্রে অসম্মানিত হবে, কাদের জাতীয় পতাকা অসম্মানিত হবে? তাদের, এই কুলাঙ্গাদের জন্য। দেশকে ভালোবাসতে শিখুন, মাসুম আক্তারের কাছে আসুন, ট্রেনিং নিন দেশকে কীভাবে ভালোবাসতে হয়, শিখুন। ধন্যবাদ। মানে শিল্পপতি সৌরভ বাংলার কুলাঙ্গার বলেছেন, ক্রিকেট সৌরভ বলিনি কিন্তু। শিল্পপতি সম্রাট এই সৌরভ বাংলার অহংকার নয়, বাংলার কুলাঙ্গার বলেছিলাম না 3 বছর আগে। আমার এই কথা মানে অনেকে মানে দেখতে পাচ্ছি, মিডিয়াগুলো মানে না, নেতারা মাতারা মানে না, আমলোক মনে হচ্ছে মানে। তাই পশ্চিমবঙ্গের প্রায় অর্ধেক মানুষ তারা সৌরভের বিরুদ্ধে চলে গেছে ওই আমার কথা বলার পর থেকে। আমি দেখেছি উনি বললেন শালবনীতে নাকি ইন্ডাস্ট্রি করবে, বলেছেন 14-15 বছর মাসের মধ্যে ইন্ডাস্ট্রি হয়ে যাবে। 14-15 মাস চলে গেছে, আর কত মিথ্যে কথা। আর সেই ধৈর্যের বাপ, ওরে বাবা কোথায় বলতে হবে, স্পেনে ঘোষণা করে দিলেন তিনি নাকি শিল্পপতি। ভণ্ডামি তো সীমা থাকে। বাংলার মানুষদেরকে বিভ্রান্ত করা, মিথ্যে কথা বলার কি দরকার ছিল? লোক তো আর খিল্লি দেবে। আবার আজকে মমতা ব্যানার্জি ডেকেছে শুনলাম নাকি। সৌরভ বাবু আর কতগুলো মিথ্যাচার করবেন, কতভাবে লোকদের প্রতারিত করবেন? আপনি তো বলেছিলেন 14 মাসের মধ্যে ইন্ডাস্ট্রি খারাপ হয়ে যাবে। আপনার শিল্পটা কোথায় একটু বলবেন? পশ্চিমবঙ্গে 11 কোটি জনগণের পক্ষ থেকে আমি পদ্মশ্রী অ্যাওয়ার্ডই, আমার বলার অধিকার আছে আপনাকে। আমি আপনাকে চেতাবনী দিয়ে বললাম, এই দেখান তো শিল্প কারখানাটা কোথায় আছে। আপনি তো অনেক জমি পেয়েছেন, বাম আমলে বামেদের আপন লোক ছিলেন, জমি হাতিয়ে নিয়েছিলেন, মধ্যে জয়শাহর সাথে ঘুরছিলেন, প্রেসিডেন্ট হয়ে গিয়েছিলেন। এই অমিত শাহর পুত্র জয়শাহ, কী ভালো জয়শাহ দেখতে পছন্দ। এখন দিদির সাথে ঘুরছেন, দিদির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে গেছেন। আপনার যে বস ছিল শাহরুখ খান, সে ছিল ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনি তার কর্মী ছিলেন, আপনি তার নিযুক্ত এমপ্লয়ি ছিলেন, আপনি অধিনায়ক ছিলেন তার ওই নাইট রাইডার্সে। এখন মালিক সরে গেছে, আর যে তার কর্মী সেই ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন আপনি, তাই তো? হচ্ছে তো? এবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে আবার বলবেন নাকি 14 মাস? আপনার তো 14 মাস চলে গেছে, আপনার কারখানা কোথায়? আবার আপনি ওই শিল্পপতি হয়ে গেছেন। আপনি পয়সা কোত্থেকে পেলেন? আপনি তো টিএমটি বারের অ্যাড দেন। আপনি যে অ্যাড দিচ্ছিলেন শুনলাম নাকি ওই তিলোত্তমা নিয়ে যেসব ডাক্তাররা অ্যাড দিচ্ছিল তারাও এত বিখ্যাত হয়ে গেছে, তারা নাকি ওই টিএমটি বার না কি বারের তারাও অ্যাড দিচ্ছে। মানে ওই বারটা এত খারাপ হয়ে গেছে যে সে অ্যাড দেয়। আপনাকে শুধু বলার, আপনি শিল্পপতি হয়ে লোককে 10 লক্ষ লোককে চাকরি দেবেন না? কজন ইতিমধ্যে চাকরি পেয়েছে? আপনার জীবদ্দশা হবে তো, আমি জানি না সেটা। ও ভগবান, বাংলাকে একটু বাঁচান, ও ভগবান বাংলাকে একটু বাঁচান। কাদের হাত থেকে? এই ছল চাতুরি করা শিল্পপতিদের হাত থেকে। আপনি ক্রিকেটারই থাকতে পারতেন। আপনি 24 ঘন্টা না কি আছে না, জি24 ঘন্টা, জি24 ওই চ্যানেল আছে না, জি24 ঘন্টা নাকি চ্যানেল, সেখানে তো কি সুন্দর দাদাগিরি করেন না। আগে থেকে তো প্ল্যান করা থাকে আপনাকে কে কে গ্রেড বলবে, ও তো প্ল্যান করা থাকে। জি বাংলা ও আমি পাত্তা দিই না ওগুলো আর কি, এত আমি অবহেলা করি। আমাকে একবার ডেকেছিল, আমাকে একবার ওই দাদাগিরিতে ডাকতে লোক এসেছিল আর কি, যাওয়ার জন্য, সৌরভের সাথে খেলার জন্য। আমি বলেছিলাম ওই প্ল্যান করে যে আগে থেকে শিখিয়ে দেওয়া হয় দাদাকে 5 মিনিট ধরে সম্মান জানাতে, ওটা পারবো না। কারণ তিনি ক্রিকেট মাঠে দাদাগিরি করেন, ক্রিকেট মাঠে, আর আপনাদের এই জি বাংলা করেন। আমি মাঠে নেবে দাদাগিরি করি, রাস্তায় না, আমি রক্ত দিয়েছি দেশের জন্য। যেখানে পাপ, যেখানে অন্যায়, সেখানে কাজী মাসুম আক্তার থাকে, সেখানে সৌরভ গাঙ্গুলি থাকে না। আমি মাঠে নেবে দাদাগিরি করি, জীবনকে বিপন্ন করে। আসল দাদা আমরা, ওরা নয়। বলুন, দেবে রাজ্য সরকারের যখন ধারণা হবে পশ্চিমবঙ্গের সকলে তাকে ফেলে দিয়েছে ছুঁড়ে, যখন দেখবে যে একে দিয়ে আর ভোট হবে না, এখনও আবেগে কেউ আর ভুগছে না তাকে নিয়ে আবেগে, তখন আর ওনাকে কেউ চাইবে না। উনি কেঁদে কুটে, এখনও কেউ আছে তো বাঙালি লোকের আবেগ, বাবা রে, বঙ্গীয় আবেগ, দাদাগিরির দাদা। 50% অলরেডি মাসুম আক্তাররা শেষ করে দিয়েছে। মাসুম আক্তার আমি এখনও 50% আছে, 50% ভোট, শুধু ভোট। সৌরবাবু আপনি কিন্তু কিচ্ছু নন,
আপনার যারা অনুগামী তাদের ভোটটা শুধু কিচ্ছু, সেই জন্য আপনাকে করে দিয়েছে বিচ্ছু। আচ্ছা, আপনি সত্য কথা এবার বলবেন, এবারে যে বিজনেস সামিটে আপনার টাকার হিসাবটা দিন, আপনি কে কোথেকে টাকা পেয়েছিলেন, কোন কোন অ্যাড থেকে আপনি ক টাকা পেয়েছেন, আর কোথায় কোথায় ক্রিকেট খেলে কোথেকে কত টাকা পেয়েছেন, টোটাল টাকাটার পরিমাণ কত। আপনি ইন্ডাস্ট্রি করতে গেলে তো 2-4 হাজার কোটি টাকা লাগে, প্যাট্রিক প্যাটারসনের 2 টাকা নেই, আপনার 2-4 হাজার কোটি টাকা। ভারতবর্ষের ইতিহাসে কোনো ক্রিকেটার কি জন্মেছে এরকম যার হাজার হাজার কোটি টাকা হয়ে যায়? আমি ঠিক বুঝতে পারি না, বুঝলে। রাজ্যের শিল্পের কি হবে, কি মনে হয়? শিল্পের এই ভগ্নদশা হবে। রাজ্যের শিল্প মানে তো কুটির শিল্প, তেলে ভাজা শিল্প, মুড়ি শিল্প, কাশফুল শিল্প, পেনা আছে না, কচুরি পেনা শিল্প, ঠপ শিল্প, চপ শিল্প, সৌরভের শিল্প, অল্প অল্প, সেই অল্পটা চলছে। ধন্যবাদ।